পিরিয়ড নিয়ে বাসর ঘরে বসে আছি। খুব অস্বস্তি হচ্ছে আমার। কি করব কিছুই বুঝতে পারছি না। অচেনা একটা ছেলেকে কথাটা বলি কিভাবে? সে কি না ভাববে, অথবা আমার ইচ্ছার কতটুকু বা মূল্যায়ন করবে যদি এমন অবস্থায় পুরুষত্ব ফলাতে চায়। উফ, কিছু ভাবতে পারছি না। যতই সময় গড়িয়ে যাচ্ছে ততই আমার টেনশনের মাত্রা বাড়ছে। কি এক অপ্রত্যাশিত ঝামেলায় না পড়লাম। বিয়েটা আমার পারিবারিকভাবেই হয়েছে। মধ্যবিত্ত এক ছোট পরিবারের সদস্য ছিলাম আমি। বাবা মায়ের একমাত্র মেয়ে। ছোটবেলা থেকেই খুব পরিপাটি করে পরিবেশে বড় হয়েছে। এত আদরের মাঝে কেন জানি না অনার্সে প্রথম বসে আসতেই বাবা মার কাছে ভারী হয়ে গেলাম। বসতে হলো বিয়ের পিঁড়িতে। ছোটবেলা থেকে একটু শান্ত স্বভাবের মেয়ে আমি। ঝামেলা তেমন একটা পছন্দ নয় আমার। আর এই বয়স পর্যন্ত প্রেমের অভিজ্ঞতা একেবারে নেই বললে একটু ভুল হবে। কলেজে থাকতে প্রেমে জড়িয়েছিলাম একবার। তবে ছেলেটির ভালোবাসার মাঝে চাহিদার ব্যাপক আগ্রহটা আমাকে একেবারে নিরাশ করেছিল। তারপরে এই বিষয়টা নিয়ে আর ভাবার সময় হয়ে ওঠেনি। অবশ্য আমার বন্ধু বান্ধবীদের অনেক ভালো খারাপ প্রেমলীলা খুব কাছ থেকে দেখেছি। যাই হোক, যে ছেলেটির জন্য অধীর আগ্রহে এই ফর্মালিটি রক্ষার জন্য সেজেগুজে বসে আছি, তাকে বিয়ের আগে আমার দেখার বা কথা বলার সৌভাগ্যও হয়ে ওঠেনি। শুধু একবার মনের বিপরীতে ফটোটা দেখেছিলাম, তবুও মায়ের জোড়াজুড়িতে। খুব রাগ হয়েছে বাবা মার উপর, কেননা এখনই বিয়েটা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না আমি। এক প্রকার জোরের মুখেই বাধ্য হয়েছি বিয়েটা করতে। এখন পর্যন্ত ছেলের বাড়ির পরিচিত বলতে ছেলের মাকে বিয়ের আগে অনেকবার দেখতে হয়েছে, সেই সুবাদেই একটু পরিচিত। আর আমার বরটার নামটা জানি শুধু, খুব সুন্দর না হলেও আমার পছন্দসই নাম ওর, মিস্টার আবির। আর আমি হলাম মীরা। মীরা মেয়ে মিস্টার আবির। এক পিচ। শালা কথা নাই বার্তা নাই, সেজেগুজে বিয়ে করতে চলে গেল আমাকে। খুব রাগ ওর উপর, কিন্তু এই অবস্থায় আমার কোনো বুদ্ধি কাজ করছে না। যাই হোক, একটু শান্তভাবে বসে থাকি, দেখি বীরপুরুষ মিস্টার আবিরের কখন ঘরে আসার সময় হয়। হঠাৎই দরজায় খট করে শব্দ হলো। আমার ভেতরটাও চমকে উঠল। মনে হয় মিস্টার আবির সাহেব চলে এসেছেন। আমি একটু নড়েচড়ে ঠিক হয়ে বসলাম, যেন বলি হওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। কিন্তু দরজার শব্দে বেশ কিছু সময় পার হয়ে গেল, অথচ কেউ ঘরে আসছে না। ব্যাপার কি তাহলে? শব্দটা কিসের হলো? তাহলে মিস্টার আবির এখানে আসেনি। উফ, অসহ্য লাগছে আমার। খুব রাগও হচ্ছে তাহলে হ্যাংলার ওপর। ছবি দেখে যেতটুকু বুঝেছিলাম, লম্বা ফর্সার বড় চুলে আবৃত, কপালের ঠিক নিচ বরাবর লম্বা নাকের উপর এক বিন্দু তিলক, যা পুরো মুখটাকে সুন্দর করে তুলেছে, যার মায়াবী চোখে অগাধ খাদ, যা নিবিড় মায়াময়। এমন দেখতে ছেলে হলেও আমার কিচ্ছু যায় আসে না, ব্যাটাকে আর জ্বালা বোঝাবো। কিন্তু পরক্ষণেই চুপসে গেলাম। ইপসু বাসর ঘর বলে কথা। কী যে ভাবছি না জানি, ভাবনাগুলো আমার উপরই প্রতিফলিত হয়। আবারও হঠাৎ করেই ভয়টা বাড়তে লাগলো। এরই মধ্যে আমার ঘুমের ভাবটাও চলে এলো। প্রায় ঘুমো ঘুমো হয়ে আসছিলাম। হঠাৎ করেই সজোরেই দরজাটা খুলে গেল। আমি আতঙ্কে জেগে উঠি। দেখি মিস্টার আবির তাড়াহুড়া করে দরজাটা লাগিয়ে দিল। ওকে দেখে মনে হচ্ছে যেন যুদ্ধ জয় করে ফিরল। এদিকে ওকে দেখে কাক ভেজা মনে হচ্ছে, আর হাতে একটা কিছু দেখা যাচ্ছে। তার মানে বাহিরে বৃষ্টি হচ্ছে, আর মহাসাহেব কিছু আনতে গিয়ে কাক ভেজা হয়ে ভিজেছে। ওদিকে ওর এমন অবস্থা আমাকে সত্যি সত্যি আতঙ্কে ফেলে দেয়। আমি চুপচাপ হয়ে বসে পড়লাম। ও আমার দিকে এগিয়ে আসছিল। আমার হৃদকম্পন আরও দ্বিগুণ হতে লাগলো। কাছে এসে হাতের জিনিসগুলো ডেস্কে রেখে খুব শান্তভাবে আমার সামনাসামনি বসলো। আমার অস্বস্তিটা আরও বেড়ে গেল। কাছে এসে কিছু না বলে আমার হাত দুটো খুব আলতো করে ধরলো। আমার মনের ভাবনাগুলো মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো। আমি কিছু না ভেবে খুব আস্তে করে হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, আর তাতেই সে আরও শক্ত করে হাতটা চেপে ধরলো। এইবার আমার খুব বিরক্ত লাগছিল, আর হাতটা ছাড়িয়ে নিতে ইচ্ছে করছিল, কিন্তু কিছু করতে পারছিলাম না আমি। হঠাৎই আমার চিন্তায় ছেদ ঘটিয়ে মিস্টার আবির বলে উঠল, আমি জানি তোমার খারাপ লাগছে, কিন্তু কি বলো তো, সেই ছোটবেলা থেকে এই রাতটি নিয়ে কত চিন্তা করে আসছি, আর আজ কোনো কথাই খুঁজে পাচ্ছি না। খুব শান্ত আর মায়াবী চাহনি নিয়ে কথাগুলো বলল সে। কেন জানি না এবার আমার মনটা কেমন হালকা হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে আবার সে বলতে লাগলো, একটা কথা বলবো, রাখবে? আমি মাথা নাড়ালাম। তোমাকে সারা জীবন খুশি রাখার আপ্রাণ চেষ্টা করব।
তুমি আমার পাশে থাকবে তো? আমি একটু অবাক হলাম তার কথায়। কি বলবো ভেবে পাচ্ছি না, তবু মাথা নাড়লাম, থাকবো। তারপর কেন জানি না আবির আমার হাতটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো আর কিছু উপহার আমার হাতে তুলে দিল। আমি স্বাভাবিকভাবে সেগুলো রেখে দিলাম। সত্যি কথা বলতে এখনো পর্যন্ত ওনাকে চিনতে পারছি না। কেমন ছেলেও, হয়তো আমার ভাবনাটাই ঠিক নয়তো। না, আর এতক্ষণে আমি একটা কথাও ওর সাথে বলিনি। চুপচাপ ওর গিফটের দিকে তাকিয়ে আছি। হঠাৎই আবির আমার সামনে একটা ন্যাপকিনের প্যাক দিয়ে বলল, যাও ফ্রেশ হয়ে আসো। আমি হয়ে গেলাম। বিস্ময়ে আমার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। আমি ওর দিকে অবাক চাহনিতে তাকিয়ে আছি। আবারও সে প্যাকটা একটু নেড়ে আমার দিকে এগিয়ে দিল। আমার প্রশ্নগুলো অস্বাভাবিকভাবে বাড়তে লাগলো। নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি সত্যি বিস্ময়ে হতবাক হয়ে ভাবছি যে মিস্টার আবির কীভাবে জানলো আমার পিরিয়ড সম্পর্কে, আর তাকে কেনই বা এতটা শান্ত দেখাচ্ছে। তাহলে কি আমার ভাবা চিরায়ত ভাবনাগুলো আসলে মিথ্যা? তাহলে কি আমি ভুল ভাবছিলাম? তাহলে কি অন্য 8-10টা ছেলেদের মতো না, নাকি শুধুমাত্র ক্ষণিকের ভালো মানুষই দেখানো? কিছুই ভাবতে পারছিলাম না। অনেক প্রশ্ন এখন আমাকে দাপিয়ে বেড়াচ্ছে। যাই হোক, একটু লজ্জা লাগলেও নতুন একজনের কাছ থেকে প্যাকটা আমি নিলাম। প্যাকটা হাতে নিয়ে যেই মাথা তুলেছি, দেখি হ্যাংলাটা আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। ভীষণ লজ্জা পেলাম আমি। কি বজ্জার ছেলে! লজ্জা শরমে মাথা খেয়েছে মনে হয় জীবনে মেয়ে দেখেনি। আমি বাথরুমের দিকে যাওয়ার জন্য একটু নড়ে উঠলাম। তখনই সে সজাগ হয়ে আমার রাস্তা ছেড়ে দিল, যেন এতক্ষণ ঘরের ভেতর ছিল। তারপর আর কিছু না ভেবে আমি বাথরুমে চলে গেলাম। প্রায় 20 মিনিট পর ফ্রেশ হয়ে রুমে যাওয়ার জন্য দরজা খুললাম। সাথে সাথে কেউ একজন আমার চোখ দুটো ধরে আমাকে আড়াল করে নিল। ভয়ে আমি চিৎকার দিয়ে উঠলাম। অমনি আরেক হাতে আমার মুখটা চেপে ধরে বলে উঠল, এই আমি প্লিজ চুপ করো, চুপ। ইস, বদমাস ছেলেটা করছে কি? ওকে আমাকে মেরে ফেলবে নাকি? ওর কথায় আমি চুপ হয়ে গেলাম। তারপর ও আমাকে এগিয়ে যাওয়ার জন্য বলল। আমি এগিয়ে যাচ্ছিলাম, হঠাৎ হ্যাংলাটা আমার কানের কাছে মুখ এনে বলল, যাক, তুমি তাহলে বোবা না, চিৎকার অন্তত দিতে পারো। কি বললেন আপনি? আমি বোবা? এই আমাকে আপনার বোবা মনে হয়? ছাড়ুন, আমার চোখ ছাড়ুন বলছি। এই সরি, আমি বুঝে গেছি। আরেকটু চলো না, তারপর চোখ ছাড়ি। কি বুঝেছেন আপনি? হ্যাঁ না মানে তুমি ঠিকই তো এই যে কথা বলতে পারো। আসলে সরিটা গ্রহণ করে চলো না আরেকটু। ইস, কি সুন্দর করে কথা বলে হ্যাংলাটা। আসলে খুব রাগে বিরক্ত হয়ে গিয়েছিলাম, তাই একটু রাগ ঝাড়লাম আর কি। তাছাড়া বাসর রাত তো দূরের কথা, অন্য রাতেও আমি এমন করে কথা বলতাম না। আসলে হ্যাংলাটা কি চাইছে কিছু বুঝে উঠতে পারছি না। আজ সারা রাত কি এভাবেই জ্বালাতন করবে নাকি? ধুর, ভাল লাগে না। এবার মিস্টার আবির সাহেব আমাকে নিয়ে থেমে গেলেন। তারপর আস্তে করে চোখটা ছেড়ে দিয়ে বললেন, এবার চোখটি খোলো। আমি চোখ দুটো খুললাম। চোখ দুটো খুলেই আমি নিস্তব্ধ হয়ে গেলাম। কিভাবে সম্ভব? আমি বিস্ময়ে অস্থির হয়ে গেলাম। তাহলে কি এটাই আবির? এরকমই আবির আমাকে এত বড় সারপ্রাইজ করবে বলে এরকম করেছিল? না, তার সম্পর্কে আমার ধারণাটা ঠিক নয়। এক অদৃশ্য ভালো লাগা কাজ করতে থাকে আমার আবিরের উপর। আমি তার দিকে ফিরে তাকালাম। আপনি এত সব জানেন কীভাবে? আর এত তাড়াতাড়ি কীভাবে করলেন এত কিছু? কথাটি বলতে আনন্দে আমার চোখের পানি এলো। আবির কিছুর উত্তর না দিয়েই আমাকে আলতো করে ধরে বলল, চলো কেকটা কাটা যাক। আসলে আজ আমার জন্মদিন। এত ঝামেলার মাঝে দিনটির কথা আমার খেয়ালই ছিল না। আবির 20 মিনিটের ভেতরে এক অমায়িক ভালোবাসা দিয়ে ঘরটি সাজিয়েছে। আর ওয়াল বানানো ছোট করে লেখা, তোমার মন খারাপের দেশ, তোমায় রাখবো ভালোবেসে। আর বড় করে লেখা, হ্যাপি বার্থডে টু ইউ, মীরা উইশ অনলি ফর ইউ বাই মি। মনে হচ্ছিল জন্মদিনের চেয়ে বড় গিফট কেউ কাউকে কোনো দিন দিতে পারে না। নিমেষে আমার মনটি আনন্দমন হয়ে উঠল। তারপর শুধুমাত্র আমি আর আবির মিলে কেকটা কাটলাম। ও হালকাভাবে আমাকে মুখে উইশ করলো। তারপর কেকটা আমাকে খাইয়ে দিতে লাগলো।
আমার চোখ দুটো হঠাৎই ছলছল হয়ে আসছিল। আমি কোনো মতে নিজেকে সামলে ওকেও কেকটা খাইয়ে দিলাম। দেখলাম ওর চোখে মুখে এক প্রাপ্তির নেশা। হঠাৎই আবির আমাকে জড়িয়ে ধরল। আমি কিছুই বললাম না, জানি না কেন কিছু বলতে পারলাম না। শুধু নিজের মনকে আষ্টপিষ্টে বাঁধতে চাইছিলাম আমি, কিন্তু কেন? এর উত্তর এই মুহূর্তে হয়তো কারো পক্ষেই দেওয়া সম্ভব নয়। আমি আবিরের বুক থেকে মুখটা উঠিয়ে ওর দিকে চেয়ে বললাম, আপনি এত কিছু জানলেন কিভাবে? আমার জন্মদিন, আমার ভালো লাগা আর অন্যান্য বিষয়গুলি? এবার কোনো কথা না বললে আবির আমার কপালে চুমু এঁকে দিল। আমি কিছুটা শিউরে উঠলাম। তারপর সে বলল, খুব ঘুম পাচ্ছিল না তোমার? দেখছিলাম তখন ঘুমে একদম নুয়ে পড়েছিলে। চলো ঘুমাবো এখন, আমরাও খুব ঘুম পাচ্ছে। তারপর সুন্দর করে বিছানা করতে গেল সে। আমাকে আর কোনো কথার সুযোগ দিল না। আমি বাধ্য মেয়ের মতো শুয়ে পড়লাম ওর পাশে। মনে মনে ভাবলাম, এবার তাকে কথাগুলো আবার জিজ্ঞেস করব। তাই তাকে আলতোভাবে ধাক্কা দিলাম। কি হ্যাংলাটা এই 5 মিনিটের ভেতর ঘুমিয়ে গেল। আমি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলাম, কিন্তু না, সে তো ঘুমিয়েই গেছে। ধুর, ভাল লাগেনি। ফাজিল ছেলে একটা, এরই মধ্যে ঘুমিয়ে গেল। রাগে নিজের মাথার চুলগুলো ছিঁড়তে ইচ্ছে করছে, কিন্তু কী আর করার, আমার এখন ঘুমোতে হবে। তবে সকালে কিছুর মাঝে একটা বিষয় ভেবে ভালো লাগছে যে বিয়ে নিয়ে আমার ভাবা সকল বিষয়গুলি আস্তে আস্তে মিথ্যে প্রমাণিত হচ্ছে। আমার ভাবনার উল্টো বিষয়গুলি আমার সাথে ঘটে চলেছে। চোখ বুঝে কেন জানি না মা বাবাকে একটা ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছিলাম বুঝতে পারিনি। হঠাৎই আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে আবারও বিস্ময়ের সম্মুখীন হলাম। দেখি অবাক চাহনি নিয়ে আবির আমার দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই ও চোখ সরিয়ে নিল। তার মানে এতক্ষণ ধরে আবির আমার দিকেই চেয়েছিল। ভীষণ অবাক হলাম আমি আমার জেগে ওঠা দেখে। আবির অপ্রস্তুতে পড়ে যায়, যেন আমার চোখে কিছুতেই ধরা দিতে চায় না। তারপর বলে উঠল, ছাদে যাবে মীরা? ওর প্রশ্নে অবাক হলাম আবারও। এত রাতে ছাদে যেতে চাইছে, বুঝলাম খুব রোমান্টিকতা ভর করেছে তার উপর। কথাটি শুনে আমি কোনো প্রতিক্রিয়া জানাইনি, শুধু চেয়েছিলাম তার দিকে। হঠাৎই আমাকে চমকে দিয়ে কোলে তুলে নিল সে। তারপর হাঁটা আরম্ভ করলো ছাদের দিকে। আমি শুধুই তার চোখের দিকে তাকিয়ে তাকে জানার চেষ্টা করছিলাম, আমি কেন যে কোনো মেয়ে তোমার সেই মায়াবী চোখে হারিয়ে যাবে এক নিমিষে। এখন পর্যন্ত প্রতিটা মুহূর্ত তোমার সাথে কাটাতে আমার নতুন করে ভাবতে হয়েছে, কি আছে তোমার মাঝে? আমি যেন যুগ যুগান্তর ধরে তার সাথে পরিচিত আছি, যদিও সে ছিল অনেকটা অপরিচিত আমার কাছে মাত্র কয়েক ঘন্টা আগেও। কথাগুলো ভাবতে ভাবতে ছাদে চলে এলাম। ছাদে এসেও আমাকে কোল থেকে নামিয়ে দিল। এরপর কিছু বলার জন্য আমার কাছাকাছি আসতে যাচ্ছিল, কিন্তু হঠাৎই ওর ফোনটা বেজে ওঠে। তার ফোনের ওপাশ থেকে কেউ একজন তাকে কিছু একটা বলল। নিমিষে তার হাসি খুশির চেহারার মাঝে একটা অস্ফুট মলিন আভা ফুটে উঠল, যা কিছুতেই আমার কাছে আড়াল করতে পারল না সে। তাকে একটু চিন্তিত দেখাচ্ছিল। তাই হঠাৎই আমি বলে উঠলাম, কিছু হয়েছে কি? সব ঠিক আছে তো? আমার কথায় এক অমায়িক হাসি দিয়ে বলল, আরে না, কি ভাবছো তুমি? কিছুই হয়নি, সব ঠিক আছে। না মানে এত রাতে ফোন, তাই বলছিলাম আর কি। আমার কথা শুনে ও শব্দ করে হেসে উঠল আর ওর 2 হাত দিয়ে আমার 2 গালে হাত দিয়ে শান্ত লাজুক গলায় বলল, বাহ, প্রথম রাতেই বরকে সন্দেহ করছো? তোমার বর শুধু তোমারই। বলে আবারও আমার কপালে আলতো করে চুমু এঁকে দিল। শেষ রাতে স্নিগ্ধ চাঁদের আলো, একটু দক্ষিণা বাতাসের ছোঁয়া আর আবিরের এই ভালোবাসার স্পর্শ আমাকে মাতাল করে তুলেছিল। এক মুহূর্তে মনে হচ্ছিল আবিরকেও জড়িয়ে নিয়ে আমার পরম স্নায়ুস্রোতে। আবির এবার আমাকে বলল, চলো সামনের দিকে একটু হাঁটা যাক। ওর কথায় আমার ঘোর কাটলো। মাথা নাড়িয়ে ওর সাথে আমিও হাঁটতে লাগলাম। ছাদের ওপরে সাজানো ফুল বাগান দেখে আমার শেষ রাতের ভালোবাসা যেন আরেকবার পূর্ণতা পেল। আমি বিস্ময়ে আবিরের দিকে ফিরে তাকালাম। চাঁদের স্নিগ্ধ আলোয় আমি স্পষ্ট দেখলাম আবির চোখ নেড়ে এক অজানা অনুভূতি প্রকাশ করলো, যাতে স্পষ্ট আবিরের মনের কথা পড়তে পারছিলাম আমি। ওর চোখ দুটো একটা কথাই শুধু বলছিল, হ্যাঁ মীরা, আজ থেকে এই ফুলের সুবাস সবই তোমার। প্লিজ যত্ন করে আগলে রেখো এই ভালোবাসার প্রতীকগুলোকে।
তবে একটা কথা শুধু তোমারই। এই প্রতীকী ভালোবাসার মাঝে সবচেয়ে সৌন্দর্যময় প্রতীক কিন্তু আমার এই লক্ষ্মী বউয়ের লক্ষ্মী চাহনি। নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, নিজের মনের সাথে কিছুতেই আপোষ করতে পারলাম না প্রকৃতির এই বাস্তব মায়াকে কাটিয়ে ওঠাতে। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম এই হ্যাংলা বদমাইশ পচা বাদর ছেলে মিস্টার আবিরকে। এক মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে বিশাল, সবচেয়ে নিরাপদ জায়গা এটাই, যা আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে আমাকে। নিজের অজান্তেই চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ছিল, কিন্তু অদ্ভুত ছেলে আবির এইটাও বুঝে যাচ্ছিল। বলে উঠল, ঝরতে দাও চোখের পানি, তাকে আটকিও না, তাহলে আমাদের ভালোবাসার মাঝে ঘাটতি থেকে যাবে। বলেই আরও শক্ত করে আমাকে জড়িয়ে নিল। জানি না কতক্ষণ দুজনে এভাবেই ছিলাম। শুধু মনে হচ্ছিল যে সময়টাই ছিলাম সেটা যেন অতি তাড়াতাড়ি শেষ হয়ে গেল। মনের অজান্তেই বাবা মা সিদ্ধান্তকে আরেকবার স্যালুট দিতে ইচ্ছে করছে। হয়তো তাদের জন্য মাত্র কয়েক ঘন্টার পরিচয় অচেনা একজন বুককে আর্য সর্বশ্রেষ্ঠ জায়গা মনে হচ্ছে। হয়তো তাদের জন্য আমার ভালোবাসার শূন্যের কোটা আজকে পূর্ণ মনে হচ্ছে। ভাবনাগুলো ভাবতেই রাতের এক মুঠো চাঁদকে গ্রাস করে নিল এক টুকরো মেঘমালা। অন্ধকার গাঢ় হয়ে আসছিল, তাই আবির আমাকে বলল, চাঁদ আমাদের সাথে লুকোচুরি খেলছে, চলো রুমে যাই। বলে আবারও কোলে নিয়ে রুমে আসলো। তারপর সে আমাকে ঘুমোতে বলে সে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। আবির, সত্যিই আবির। প্রতিটা মুহূর্ত তাকে নতুন করে চিনছি, নতুন করে দেখছি, নতুন করে ভাবনাতে আটকে রাখছি। আমি জানি ও কিছু একটা নিয়ে চিন্তা আছে, তবু আমাকে এক ফোঁটা বুঝতে না দিয়ে নিজেকে সামলে আমাকেও সামলে নিল। এজন্য আমার জীবনের নতুন শিক্ষা। কেননা আমি একটু বিষয়ে ঘাবড়ে যেতাম, অথচ আবিরের বোধশক্তি আমাকে নতুন করে জাগ্রত করলো। যাই হোক, সারাদিনের ব্যস্ততার কারণে একটুতেই চোখে জোড়া হয়ে ধরে আসলো। আমি ঘুমিয়ে গেলাম আবিরকে রেখে। এতটুকু সময় ওকে যতটা জানতে পারলাম, এটা আমি ঠিক বুঝেছিলাম যে আজকের রাতে ওর চোখের পাতা কিছুতেই এক হবে না। রংধনুর রং, রোদে স্নিগ্ধ আলো চোখে এসে পড়তে ঘুমটা ভেঙে যায় আমার। চোখ খুলে একটু অবাক হলাম। না, আজকে আমি জানতাম আবির এখানেই থাকবে। হ্যাঁ, সত্যিই আবির তার মায়াবী চোখ দুটো দিয়ে আমাকে দেখছিল। প্রত্যুষবেলার চাহনিতে যতটুকু বুঝেছি আমি, ছিল না সেই চোখে কোনো বিশেষ অঙ্গের প্রতি আকর্ষণ, ছিল না সামান্যতম কোনো লোলুপ দৃষ্টি, শুধু ছিল পরম ভালোবাসার জড়ানো কিছু স্নিগ্ধ আবেশ। গুড মর্নিং বউ। গুড মর্নিং বলেই চায়ের কাপ এগিয়ে দিল আমার দিকে। আমার কেন জানি না ভীষণ লজ্জা লাগছে ওর দিকে তাকাতে। বুঝলাম বিষয়টা লক্ষ্য করে মিস্টার মুচকি মুচকি হাসছে। তারপর চায়ের কাপটা হাতে নিয়ে আবারও অবাক হলাম আমি। কি চা কোথায়? কি চা নেই তো থাকবে কি করে বলো? আমি তো আর চা করতে পারি না, শুধু দেখালাম। যদি পারতাম তবে এভাবে এনে খাওয়াতাম। আমার আর বুঝতে বাকি রইল না যে সারা জীবন শালা বজ্জারটা আমার পিন্ডি চটকে দিবে। তবুও খুব ভালো লাগছিল তার ভালোবাসার খুনসুটিগুলো। জানি না কোনো মেয়ে কখনো বাসর রাত থেকে এত ভালোবাসা পেয়েছে কিনা, তবে আমি ভালোবাসায় পূর্ণ। আমার ভাবনার মাঝে আমিও একটু মুচকি হেসে উঠলাম। তারপর ও বলল, খুব ইচ্ছে হয় প্রতিদিন সকালে বউয়ের হাতে মিষ্টি চায়ের সাথে ঘুমটা ভাঙাতে। ওর কথা শুনে মুচকি হেসে বিছানা থেকে নেমে আসলাম। বললাম, রান্নাঘরটা কোথায়? বলেই বাহিরে যেতে চাইছিলাম ভালোবাসার মানুষের আবদারটা পূরণ করতে। আমার অজান্তেই আমার মন বলে উঠল, প্রত্যেকটা সকাল তোমার বউয়ের হাতের মিষ্টি চায়েই শুরু হবে তোমার মিস্টার আবির। কিন্তু আবির আমার হাতটা ধরে কাছে টেনে বলল, এখন লাগবে না পাগলি, যাও ফ্রেশ হয়ে এসো, বাইরে মা তোমার জন্য অপেক্ষা করছে। কথাটি শুনেই ঘড়ির কাঁটার দিকে তাকালাম। ইস, 7টা বেজে গেছে, বাহিরে মা অপেক্ষা করছে। আর কথা না বাড়িয়ে ওকেও কিছু বলার সুযোগ না দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাহিরে এলাম, দেখি আমার শাশুড়ি মা বসে অপেক্ষা করছে। আমাকে দেখে আমার দিকে এগিয়ে এসে বলল, আয় মা, আমার কাছে বস। বলেই আমাকে বসিয়ে দিয়ে 2 কাপ চা নিয়ে হাজির হলো। তারপর আমার পাশে বসলো। নে মা, চাটা নে, নইলে ঠান্ডা হয়ে যাবে। আমি চায়ের কাপটা হাতে নিয়ে খাওয়া শুরু করলাম। তারপর শাশুড়ি মা বললেন, কী রে মা, কোনো অসুবিধা হচ্ছে না তো তোর?
জি না মা, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি মায়ের সাথে চা খাচ্ছিলাম আর এদিকে সেদিকে তাকিয়ে আবিরকে খুঁজছিলাম। হয়তো ব্যাপারটা শাশুড়ি লক্ষ্য করছিল, তাই বলল, কী রে মা, কাউকে খুঁজছিস? জানি তো আবিরকে খুঁজছিস। আমি লজ্জা পেয়ে গেলাম, মুখ ফুটে কিছু বলতেও পারছিলাম না, শুধু লজ্জার মাথা খেয়ে মাথা নাড়ালাম। উনি বললেন, কেন, তুই জানিস না ও তো একটু মিলে গেছে। কাল শেষ রাতের দিকে আমাদের মিলে আগুন ধরে গিয়েছিল, শুনলাম অনেকটাই নাকি ক্ষতি হয়ে গেছে। কথাটি শুনে আমি অবাক ও নিস্তব্ধ হয়ে যাই। তার মানে আবিরকে তখন সে জন্যই অমন দেখাচ্ছিল? আমার ভেতরটা মুচড়ে ওঠে, নেমেষে মলিন হয়ে যায় আমার মুখ। আমার অবস্থাটা বুঝতে পেরে শাশুড়িমা বললেন, কী রে, তুই জানতিস না? না, আমি বললাম, না মা, আপনার ছেলে তেমন কিছু বলেনি। তারপর উনি বললেন, আবির এমনই, তুই কোনো টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি আমার শাশুড়িকে দেখে অবাক হচ্ছি। দুই মা ছেলে সত্যি অন্যরকম ধাতুতে গড়া, যা আমাদের 8-10টা পরিবারের চেয়েও অনন্য। তারপর আবারও শাশুড়িমা বলে উঠলেন, শোন, তোকে কিছু কথা বলি মা। জানিস তো আবিরের বাবা নেই। আবিরের ছোটোবেলাতেই উনি মারা যান। খুব কষ্ট আর ধৈর্য নিয়ে সাবধানতার ফলে আজকে আবির নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তার বাবার ফেলে যাওয়া ব্যবসাকে একার হাতে দাঁড় করিয়েছে। যদিও আবিরকে ছোটোবেলা থেকে একটা কথা শিখিয়েছিলাম যে নিজের চেষ্টা করো, নিজের পথকে নিজে তৈরি করো। যে কাজ 10 জনে পারে না সে কাজ তুমি চেষ্টা করবে, কোনো বিষয়ে টেনশন করবে না। যেটা হওয়ার সেটা শাশ্বত নিয়মেই হবে, তুমি চাইলেও আটকাতে পারবে না। তার চেয়ে ভালো দুদিনে ধৈর্য ধারণ করে তার মোকাবেলা করবে। হয়তো আবির ছোটোবেলা থেকে আমার কথাগুলো মেনে আসছিল। মা রে, আমার ছেলে বলে বলছি না, ও সত্যি একজন খাঁটি ছেলে বলেই আমার হাতটি জড়িয়ে ধরে বলল, কথা দে মা, কখনো আমার ছেলেকে কষ্ট দিবি না। দেখলাম কথাগুলো বলতে ওনার চোখের কোণে পানি জমলো, কিন্তু গড়িয়ে পড়ল না। বুঝলাম ওনারা অন্য জাতের মানুষ। আমিও কেঁদে দিলাম, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। আমি শাশুড়িমাকে জড়িয়ে ধরলাম। মনে হলো আমার মায়ের জেরোস্কোপি, কেননা তার বুকেও এরকম শান্তি। তারপর মা আমাকে বলল, চল মা, তোকে পুরো বাড়িটা চিনিয়ে দিই। আজ থেকে সব দায়িত্ব তোর, আমার রেস্ট। শোন মা, এই শহরে আমাদের আপন বলতে তেমন কেউ নেই, তাই তোদের বিয়েটাও ঘরোয়া পরিবেশে শেষ করেছি। তাই এখানে আমি ছাড়া কিছু বলার মতো কাউকে পাবি না। তাই কিছু লাগলে অবশ্যই আমাকে বলিস মা। আমার বিস্মিত হওয়ার মাত্রা বুঝি অতিক্রম করলো। এত অমায়িক পরিবার একমাত্র সৃষ্টিকর্তা ভাগ্য রাখলেই সম্ভব। আমি আর আমার শাশুড়িমা মিলে পুরো বাড়িটা বেড়ালাম। এর মধ্যে আরও অনেক গল্প হলো আমাদের। তিনি আবিরের সকল পছন্দ অপছন্দ আমাকে জানালেন। এক মুহূর্তে আমি ভুলেই গেছি যে আমি এক অচেনা পরিবারের নতুন সদস্য। আমি শাশুড়িকে আরেকবার বললাম, মা, মিলের অবস্থাটা কি হলো একবার জানলে হতো না? না রে মা, তোকে বললাম না, কেন টেনশন করবি না, আবির সব সামলে নেবে। চল আমরা দুপুরের রান্নাটা শেষ করি, তোকে সব দেখিয়ে দিই। আমি মাথা নেড়ে তার সাথে হাঁটা দিলাম রান্নাঘরে। প্রায় 2 ঘন্টা পর রান্না শেষ করে ফ্রেশ হয়ে রুমে আসলাম। পুরো রান্নার সময় শাশুড়ি মায়ের মুখের মজাদার সেই গল্প আমাকে ভুলিয়ে দিয়েছে যে আমি কখনো রান্নাঘরের ছায়াই মারিনি। মনে হচ্ছিল এই রান্নার কাজ আমার কত বছরের অভ্যাস। যাই হোক, ঘরে বসে আবিরের কথা মনে পড়ছিল। শালা হ্যাংলা, সে কখন হয়ে গেছে, এখনো আসার নামগন্ধ নেই। জীবনে এই প্রথম কোনো ছেলেকে এত মিস করছি। ঘরের ভেতর একাই ঘোরাঘুরি করছিলাম। ঘরটিকে তেমন করে গুছিয়ে না রাখলে পুরো ঘরটিতে এক সৌন্দর্য বিদ্যমান ছিল। রাতের ধকলে তেমন একটা দেখা হয়নি। ভেতরের সবচেয়ে সুন্দর করে সাজানো ছিল বুক সেলফটা, তাই একটু এগিয়ে সেখানে গেলাম। বইগুলো দেখছিলাম। বেশ কয়েকটি বই আমার পছন্দের ছিল। হঠাৎই আমার চোখ গেল এক নীল রঙের ডায়েরির দিকে। ধুলো পড়া ডায়েরির কিছু জায়গায় হাতের ছোঁয়া দেখা যাচ্ছিল। মনে হয় অনেকদিন পর কেউ ডায়েরিটিতে হাত দিয়েছে। মোটামুটি আগ্রহ নিয়ে ডায়েরিটা খুললাম। ডায়েরির প্রথম পনের পাতায় কোনো লেখা ছিল না। তারপরে থেকে লেখা, পনের দিন মীরার ছবি দেখে আসছি, কীভাবে তার সৌন্দর্যের বর্ণনা দেব ভেবে পাচ্ছি না। খুব কাছ থেকে আজকে তাকে দেখলাম। আগেই বললাম তার সৌন্দর্য আমার কাছে বর্ণাতীত, তাই কি মায়াবী যে তাকে লাগছিল তা শুধু আমিই জেনেছিলাম। প্রথম দেখাতেই মীরা একটু অবাক হয়েছিল আমাকে দেখে,
কেননা রাতে বৃষ্টিতে কাক ভেজা হয়ে ভিজে খুব কষ্টে তার জন্য একগুচ্ছ গোলাপ আর প্যাড নিয়ে এসেছিলাম। তার হাতে দেওয়ায় সে ভীষণ রকম অবাক হয়েছিল, তা আমি বুঝেছিলাম। ওর চোখ আমাকে প্রশ্ন করছিল আমি কীভাবে জানলাম তার পিরিয়ডের কথা। আসলে বিয়ের পর থেকে গাড়িতে বসে আর চোখে দেখছিলাম তাকে, কিন্তু সে জানালা দিয়ে বাহিরের দিকে চেয়েছিল। আমার দিকে একটু নজর ছিল না ওর। অবশ্য এর ফাঁকে ওকে কয়েকবার পেট চেপে ধরে রেখে দেখতেছি, কিন্তু বুঝেছিলাম ওর খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি কিছু বলতে পারছিলাম না। যাই হোক, বাসায় আসার পর আমার পকেটে থাকা কাবিনের নকল কপিটা বের করতে গিয়ে হঠাৎই আমার চোখ পড়ে তার জন্ম তারিখের উপর। আমি ভীষণ খুশি হয়েছিলাম, কেননা আজকের রাতে ওকে একটা হলেও সারপ্রাইজ দিতে পারবো। আর কিছু না ভেবে আমার বন্ধু রংধনুর রংকে সব ম্যানেজ করতে বললাম। আমার সবচেয়ে কাছের আর প্রিয় বন্ধু হলো রংধনু রং, আর সেই সব ব্যবস্থা করেছিল। ধন্যবাদ বন্ধু তোকে, রংধনুর রং। বিয়ের দিনের আমার কাছে সবচেয়ে খুশির মুহূর্ত ছিল মীরার সারপ্রাইজ হওয়া, যা ছিল বিয়ের রাতের সবচেয়ে বড় পাওয়া আমার কাছে। তারপর ডায়েরির পাতাটা আর কিছু লেখা ছিল না, শুধু তার 4 পৃষ্ঠা পর লেখা ছিল, যদি মন খারাপ হয় তবে বই পড়ো। সালা বুদ্ধ, লেখার কি ছিঁড়ি! আয় না বাসায় আজকে। ভাবতে ভাবতেই মহারাজ হ্যাংলা এসে হাজির। আমি তাড়াহুড়ো করে ডায়েরিটা রেখে দিই। তারপর খুব সাহস নিয়ে তার কাছে গিয়ে বললাম, কি মিস্টার আবির, খুব টেনশন দিতে ভালো লাগে না তোমার? কী ভাবো কি নিজেকে? হ্যাঁ, সব তুমি বুঝবে, তুমিই সব টেনশন নিবে, আমি কি কেউ নই তোমার? বললেই ওর বুকে ঝাঁপিয়ে পড়লাম। হয়তো ও সব বুঝতে পারছিল, তাই আমাকেও পরম আদর করে বুকে আগলে নিল। তারপর বলল, খুব ভালোবাসো আমায়? এবার আমি কেঁদেই দিলাম। তারপর তার বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। দেখলাম বুদ্ধর মুখটা মলিন হয়ে গেল। তাই আমি বললাম, মন খারাপ হলে বই পড়তে হয়, আর খুব খারাপ হলে বউকে জড়িয়ে ধরতে হয়, বুঝেছেন মিস্টার হ্যাংলা? ও বিস্ময়ে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে অবুঝের মতো মাথা নেড়ে আমাকে জড়িয়ে ধরল তার বুকে। বুঝতে পারছিলাম ইহা পরম ভালোবাসার পরম দেয়াল। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।